এবার নারায়ণগঞ্জে ও লালমনিরহাটে 7 বছরের শিশু ধর্ষণ, 2 নিপীড়ক আটক। অন্তিম শয়নে অভিমানী শিশু আসিয়া, ধর্ষকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন সফররত জাতিসংঘ মহাসচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইব্রাহিম নামে এক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বাকবাড়ি এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে প্রভাবশালীদের মাধ্যমে টাকার বিনিময়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়রা বিষয়টি জানার পর অভিযুক্ত ইব্রাহিমের বাড়ি ঘেরাও করে। এ সময় পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে গণধুলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়রা জানান, ইব্রাহিম শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় অন্য এক ক্রেতা বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জহুরুল ইসলাম সাগর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধার গন্ডিমারিতে নিজ বাড়িতে খেলা করছিল 7 বছরের শিশুটি। বাড়িতে মানুষের অনুপস্থিতির সুযোগে ওই এলাকার বিদ্যুৎ টাওয়ার নির্মাণ শ্রমিক সাগর শিশুটির উপর যৌন নিপীড়ন চালায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা রাতে অভিযুক্ত সাগরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বরিশালের অগৈলছড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে নিপীড়ক সাগর। এদিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিরনিদ্রায় গ্রামের বাড়িতে শায়িত হল মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া। এর আগে 2 দফা জানাজায় অংশ নিয়ে দ্রুত হত্যাকারীদের ফাঁসির দাবি জানায় এলাকাবাসী। প্রতিনিধি মাসুম বিল্লার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ছোট্ট আসিয়ার মরদেহ এক নজর দেখতে জেলার নোমানী ময়দানে হাজারো মানুষ। ঘড়িতে তখন সন্ধ্যা 6:20। শিশু আসিয়াকে বহনকারী হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় তার মা কান্নাজড়িত কণ্ঠে মেয়ের ধর্ষণকারীদের ফাঁসি চান। সন্ধ্যা 7:30টায় নোমানী ময়দানে প্রথম জানাজা, অংশ নেয় হাজারো মানুষ। পরে মরদেহ নেওয়া হয় গ্রামে, সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় তাকে। মেয়ের মৃত্যুর খবর জানার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন শিশুটির বাবা, আর শোকে মূর্ছা যাচ্ছেন ছোট বোন সহ পরিবারের অন্য সদস্যরা। শিশুটির মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী ও স্বজনরা। আমরা তো ভাবছিলাম যে ভালো হয়ে যাবে, এখন তো শুনতেছি যে আমার নাতির নাই, এর বিচার আমরা চাই। মনির জাম্মা মৃত্যু সাত করেছে, এরাও ওইভাবে মৃত্যু সাত করবে। আসিয়া যে মৃত্যুবরণ করেছে এর সঠিক এবং উপযুক্ত বিচার আমরা দাবি করছি। এত ছোট শিশুর সঙ্গে এমন পাশবিক ব্যবহারের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চান তারা। এলাকার লোক হিসেবে এর জন্য জেল নয়, অবশ্যই ফাঁসি ফাঁসি এবং ফাঁসি, এটাই আমরা কামনা করি। দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছি। এদিকে ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজও শহরের ভায়ানা মোড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
এদিকে অভিযুক্ত প্রধান আসামি হিটু শেখের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যার পর মাগুরার নিচ নান্দোয়ালি মাঠপাড়া এলাকায় হিটু শেখের বসতঘরে আগুন দেয় তারা। একই সাথে স্থানীয় জনতা ধর্ষক হিটু শেখ ও তার পরিবারের সদস্যদের আগামী 7 দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন। আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসের কোনো গাড়িও ওই এলাকায় প্রবেশ করতে দেয়নি বিক্ষুব্ধ জনতা। গাজীপুরের ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুস্তফা নামে এক পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান। মুস্তফা যখন পিছনে ছিল, ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি স্ট্যাপ করে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে এই ছিনতাইকারী তাকে স্ট্যাপ করেছে, তাকে ছুরি সহ সে ধরে রেখেছে এবং সে তাকে ছুটতে দেয় নাই। আমরা তাকে সে অ্যারেস্ট আছে। তার সাথে আরও 3জন ছিল, 3জন পালিয়ে গেছে, আমরা তাদেরকে খুঁজছি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে গতকাল বিকেলে 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের মহাসচিবের সফরে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আশা করছে অন্তর্বর্তী সরকার। প্রায় 7 বছরের মাথায় তার দ্বিতীয় দফা এই সফর মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গে অগ্রাধিকার পাবে। এদিকে জাতিসংঘ মহাসচিব আজ সকালে ঢাকায় প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন। এরপর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই সঙ্গে তারা কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। শনিবারও কক্সবাজারের রোহিঙ্গা সংকট বিষয়ক কয়েকটি কর্মসূচিতে যোগ দিবেন। এবার নিয়মিত আয়োজন স্বাধীনতার মাস উত্তাল মার্চ। এখনও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলছে রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়। সেখানে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়া হয় প্রায় 250 মুক্তিযোদ্ধার। বিশ্ববিদ্যালয়ে এখনও রাখা আছে সে সময়ের 15টি ডামি রাইফেল, যা সংরক্ষণের অভাবে নষ্ট হওয়ার পথে। হাসান আল মোবিনের ক্যামেরায় রাজশাহীর বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় 1959 সালে নগরীর তালাইমারি এলাকায় প্রতিষ্ঠিত হয়। কায়েদে আজম হাই স্কুল নামে একসময় পরিচিত ছিল। 71-এ এই বিদ্যালয়ের মাঠেই প্রাথমিক যুদ্ধ প্রশিক্ষণ নেন 2 থেকে 250 মুক্তিযোদ্ধা। এখানে স্কাউট ট্রেনিং হতো, এটা আদর্শ স্কুলে স্কাউট ছিল। হ্যাঁ, ওরা এখানে ট্রেনিং দিত। তারপরে তালাইমারি নিয়ে যে ট্রেনিং দিয়েছে মুক্তিযোদ্ধাদের। রাজশাহী কলেজের তৎকালীন এইচএসসি শিক্ষার্থী ও জুনিয়র ক্যাডেট ক্রপের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য এরশাদ আলী ঈশার নেতৃত্বে শুরু হয় মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রশিক্ষণ। প্রথমে লাঠি দিয়ে প্রশিক্ষণ শুরু হলেও পরে যোগ দেন অবসরপ্রাপ্ত সেনারা। তালাইমারিতে একটা মাঠ ছিল, এই মাঠ খেলার মাঠ হতে ফুটবল বিশাল মাঠ ছিল। সেই মাঠে আমরা প্রথমে বাঁশের লাঠি নিয়ে আমরা সেই ট্রেনিংগুলো করছিলাম। পরবর্তী সময় স্কুলটার নাম ছিল পাকিস্তান আমলে কায়েদে আজম স্কুল। সেই কায়েদে আজম স্কুলে কলেজেটের মতো কিছু ডামি রাইফেল আছে, যে রাইফেলগুলো তখন আমরা এখান থেকে নিয়ে যে ওই তালাইমের মাঠে আমরা সেই ট্রেনিংগুলো করি। সে সময় বিদ্যালয়ের জুনিয়র ক্যাডেট ক্রপ শাখার 15টি ডামি রাইফেল ব্যবহার করা হয় প্রশিক্ষণে। সংরক্ষণের অভাবে সেগুলোর বেশিরভাগই নষ্ট হওয়ার পথে। আমি শুরু করেছিলাম, তারপরে একটা বিশেষ হলো যে যারা এক্স আর্মি ছিল তারা এগিয়ে এসেছিল এবং তারা আমাদের সাথে তারা নিজেরাই তাদের সেই দায়িত্বটা নিয়ে তারাও ট্রেনিং দিয়েছে। ইতিহাসের সাক্ষী এই নিদর্শন সংরক্ষণে জোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরিফিন সিদ্দিক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে অধ্যাপক আরিফিন সিদ্দিকের জানাজা হবে।
পরে আজিমপুর কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। আরিফিন সিদ্দিক গত 6 মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ইব্রাহিম কার্ডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর থেকে ছিলেন লাইফ সাপোর্টে। উনি কোমাতে ছিলেন, তা আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। ওনার জানাজা হবে আগামীকালকে বাদ জুমা ঈদগাহ মসজিদ, ধানমন্ডি ঈদগাহ মসজিদে, এবং দাফন হবে হলো আজিমপুর কবরস্থানে। আমার মা বাবার কবর, আমার দাদির কবর, ওই কবরের উপরেই ওনার দাফন হবে ইনশাআল্লাহ। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যে সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায়, ওসমান পরিবার। তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা, আর জনতাকে মনে করা হতো কেনা গোলাম। তবে পতন হয়েছে সেই সাম্রাজ্যের, পালিয়ে গেছে পুরো পরিবার। নারায়ণগঞ্জের প্রতিনিধি রবিউল ইসলামের সহায়তায় আব্দুল রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। একটাই ম্যাচ ছিল ভাই, আমি সহ্য করতে পারি না ভাই। আমার কত স্বপ্ন ছিল ভাই, স্বপ্ন আমার মেয়ে করে দিতে। রিয়ার মায়ের কান্না কোনোদিনও শেষ হবে না, কারণ 6 বছরের রিয়া গোপ আর ফিরবে না। গত বছর 20 জুলাই নিজের বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে তার। 5 দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেলে মারা যায় ফুটফুটে এই শিশু। স্থানীয়দের দাবি, রিয়ার মৃত্যুর জন্য দায়ী শামীম ওসমান ও তার দোসররা। তাদের গুলিতে রিয়া নামে একজন শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, জালগুড়িতে 3-4 জন মারা গেছে। শুধুই কি জুলাই বিপ্লবের সময়? না, সাম্রাজ্য টিকিয়ে রাখতে হত্যা ছিল ওসমান পরিবারের প্রধান অস্ত্র। ওসমান পরিবার নারায়ণগঞ্জে একটি অপরাধের সাম্রাজ্য তৈরি করেছিল, যে সাম্রাজ্যের সম্রাট ছিলেন শামীম ওসমান। আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে বেশি আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। কোনো হত্যাকাণ্ডের মামলাতে আজমেরির নাম নাই। নারায়ণগঞ্জের রাইফেলস ক্লাব ছিল ওসমান পরিবারের চাঁদাবাজি নির্যাতনের অন্যতম কেন্দ্র। ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে সাঙ্গপাঙ্গদের নিয়ে এখান থেকে অস্ত্র নিয়ে বের হতেন নিয়ম করে। নির্যাতনের ঘটনা এটা অ্যাভেলেবেল। যদি রাইফেল ক্লাবের নাম শুনতো তাহলে মানুষ কাঁপতো। কোটি কোটি টাকার চাঁদাবাজি হইতো, মদ, গাঁজা, জুয়া, নেশা থেকে শুরু করে যা আছে সব রাইফেল ক্লাবে চলতো। জুলাই বিপ্লবের পর ধ্বংস হয়েছে ওসমানদের রাজত্ব, পালিয়েছে পরিবারের সবাই, জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর। ওসমান পরিবার নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি অভিশাপ। তাকে রীতিমতো নারায়ণগঞ্জের গডফাদার বলা হতো, সে মাফিয়াদের ডন ছিল। নারায়ণগঞ্জে তাদের সাম্রাজ্যের শেষ জেনে গোপনে বিক্রি করছেন সম্পদ। ওসমান পরিবার আর তার দোসরদের বিচার এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি নারায়ণগঞ্জবাসীর। আলী আহমেদ, 21 টেলিভিশন। দেশে যে কোনো উৎসব পার্বণে বাঙালি নারীর প্রথম পছন্দ টাঙ্গাইল শাড়ি। ঈদ সামনে রেখে তাই তো টাঙ্গাইলের তাঁতপল্লীতে বেড়েছে ব্যস্ততা। রাত দিন এখানকার ঘরে ঘরে চলছে বাহারি সব ডিজাইনের শাড়ি বোনা। জড়িতরা জানান বেচা বিক্রিও ভালোই হচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিত্য নতুন ডিজাইন আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই রমণীদের পছন্দের তালিকার শীর্ষে টাঙ্গাইল শাড়ি। শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে, যেটা মানবদেহের জন্য উপকারী। ভেজিটেবল ডাইটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, এগুলো সম্পূর্ণরূপে দেহের উপযোগী, দেহের কোনো ক্ষতি হয় না, মানুষ ব্যবহার করে এটা আনন্দ পাবে, উপকৃত হবে। সারাদিন কাজ করি, তারপরের দিন দিন থাকতে আর কি কাপড় শেষ হয়। পিওর সিল্কের থেকে শুরু করে হাফ সিল্ক পর্যন্ত হয়, 1.5 দিন লাগে কাপড় বানাইতে। এগুলো 700-750 মধ্যে। প্রিয়জনের জন্য বাহারি ডিজাইনের শাড়ি কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন। টাঙ্গাইলের পাঁচরাইলি হচ্ছে শাড়ির রাজধানী। শাড়ি এবং 3 পিস বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক আদি পাওয়া যাচ্ছে। এখানে ঈদে আসা একটা ট্র্যাডিশনই আমাদের। এখান থেকে পরিবারের সবার জন্যই শাড়ি কিনি, গিফট করার জন্য। মসলিন বা সিল্ক সহ বিভিন্ন রকমের শাড়ি থাকলেও সুতি শাড়িগুলোর চাহিদা সবসময় বেশি থাকে বলে জানালেন ব্যবসায়ীরা। এই ঈদে আমি যা দেখতেছি সেটা হচ্ছে সুতি শাড়িটাই বেশি চলতেছে, হ্যাঁ, আর তার মধ্যে চলতেছে হাতের কাজের যে টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী যে শাড়িগুলো হাতের কাজের, সেই শাড়িগুলো চলতেছে। মাসলাইজ কটন, হাতের কাজ এবং হাফ সিল্ক
টাঙ্গাইল তাঁতের অরিজিনাল যেগুলো তাঁত হাতে টুকটুক করে বুনে সেই বালুচুরি এবং জামদানি দেখা গেছে 3000, 4000, 2000 এই ধরনের শাড়িগুলো বেশি চলতেছে। জিআই পণ্য ইস্যুতে বারবারই ষড়যন্ত্র হয়েছে, তবুও শাড়িগুলো টিকে আছে আপন মহিমায়, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার নারায়ণগঞ্জ ও লালমনিরহাটের 7 বছরের শিশু ধর্ষণ, 2 নিপীড়ক আটক। অন্তিম শয়নে অভিমানী শিশু আসিয়া, ধর্ষকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন সফররত জাতিসংঘ মহাসচিব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekusha-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekusha24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।